আমরা আজকে বিশ্ব ক্যান্সার দিবসে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রাঙ্গণে যার সাথে কথা বলছি তিনি আমাদের অভিভাবক, বাংলাদেশ ক্যান্সার ব্যবস্থাপনার সাথে যিনি দীর্ঘদিন থেকে জড়িত আছেন, শ্রদ্ধেয় শিক্ষকের শিক্ষক অধ্যাপক এম এ হাই স্যার। স্যার, আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, এবারে যে প্রতিপাদ্য বিষয় বিশ্ব ক্যান্সার দিবসে, সেই প্রতিপাদ্য বিষয়ের উপরে যদি স্যার আপনি কিছু বক্তব্য রাখতেন। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বা ইউনিক, যেটা বাংলা করেছে অনন্য ঐক্য। ওটা যেমন ইংরেজিতে বুঝতে অসুবিধা হয়, বাংলা যার বুঝতে অসুবিধা হোক, লোক চেষ্টা করে বুঝুক কি একটা। আসলে উদ্দেশ্য হচ্ছে গল্প শুনতে হবে, রোগীদের গল্প শুনতে হবে, কিভাবে তারা কিভাবে ডিটেকশন হলো, কিভাবে তারা চিকিৎসা পেলো, কিভাবে ভালো হলো, অনেকে হয়তো ভালো হলো না, তাদেরও গল্প শুনতে হবে। এইভাবে আমাদেরকে গল্প, সারা বছর গল্প শুনে শুনে তার ভেতর থেকে আমাদের কি কি পাওয়া যায়, কি ঐক্য পাওয়া যায়। স্যার, আমি আপনাকে এই জায়গায় একটু থামাই। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্যার বলছিলেন যে প্রত্যেকটা রোগী অনন্য, প্রত্যেকটা রোগীর কিছু না কিছু গল্প থাকে, সেই গল্প থেকে চিকিৎসার উপাদান বা তাকে কিভাবে নিদান করা যায় সেই ব্যবস্থাপনার কথা। এটি অত্যন্ত যুগোপযোগী একটি প্রতিপাদ্য বিষয়। স্যার, আমরা এই ব্যাপারে যখন আপনি বলছিলেন, তখন আমাদের কি কর্তব্য থাকবে একজন চিকিৎসা সেবক হিসেবে, আমরা কি করতে পারি? এই ব্যাপারে আমাদের কার্য হলো যে এই যে প্রত্যেকটা রোগী প্রত্যেকটা আলাদা আলাদা, তো প্রত্যেকটা মানুষের সাথে আরেকটা কোনো মিল নাই। এদের মধ্যে থেকে আমাদেরকে বের করে নিতে হবে কোনটা আমরা কাজে লাগাতে পারি। যেমন ধরো কেন অসুখটা হলো, এর একটা কারণ বের করতে পারি, সেটাকে প্রিভেন্ট করার জন্য ওই কারণটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এইবার লোকজন বলতে হবে চলো। আর ডিটেকশনের মধ্যে যদি আমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, কোথায় একটা রোগী কোথায় ডিটেকশন প্রবলেম হলো, সে প্রবলেমগুলো ডিটেক্ট করে আমার সে প্রবলেমটা ঠিক করার জন্য আমার চেষ্টা করতে হবে। চিকিৎসার ব্যাপারে কোথায় কি প্রবলেম হলো সেগুলো ঠিক করতে হবে। এই জিনিসগুলো আমাদের রোগীদের কাছ থেকে জানতে পারলে আমাদের প্রবলেমটা আরো ভালো করে জানতে পারবে। স্যার বলছিলেন যে একটা রোগীর জার্নির মধ্যে আমরা জানতে পারি যে আসলে কি কারণগুলোর জন্য এই রোগটা হয়েছে, কিংবা তিনি যখন আক্রান্ত হলেন, হওয়ার পরে তিনি কোথায় কোথায় বাধাগ্রস্ত হলেন, তার কোথায় কোথায় সীমাবদ্ধতাটা থাকলো এবং চিকিৎসার কোনো অপ্রতুলতা আছে কিনা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। জানলে পরেই আমাদের পক্ষে, যারা আমরা এই চিকিৎসা ব্যবস্থাপনায় জড়িত আছি, তারা কিন্তু আমরা বিশ্বমানের চিকিৎসা দিতে পারবো। স্যার, আমরা আর কতটা পথ এগোলে পরে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থায় যেতে পারবো, কিংবা আপনি কি মনে করেন যে আমরা খুব পিছিয়ে আছি উন্নত বিশ্বের চাইতে এই ক্যান্সার চিকিৎসায়? আমি ঠিক এটা একমত না, আমি বলবো যে আমরা ঠিকই আছি, বিশ্বজগৎ বিশ্ব মানের সাথে আমরা একত্রে আছি। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে আমাদের রোগীর সংখ্যা এত বেশি যে আমরা ঠিকভাবে চিকিৎসা সবাইকে দিতে পারছি না। এইটাই হচ্ছে ওই প্রবলেমগুলো আমাকে বের করতে হবে, কীভাবে আমরা আরও দিতে পারি। কারণ আজকাল এই দুনিয়াটা এত ছোটো হয়ে গেছে। আজকে আমেরিকাতে যা ইমপ্রুভ বের হচ্ছে, কালকে আমি সকালে পেয়ে যাচ্ছি। অতএব এটা খুব প্রবলেম না, চিকিৎসার মানটা হচ্ছে আমাদের চিকিৎসার মান রাখতে হলে আমাদেরকে রোগীর সংখ্যা কম করতে হবে। রোগীর সংখ্যা কম করতে হবে না, রোগীর সংখ্যা, ডাক্তারের সংখ্যা, স্পেশালিস্টের সংখ্যা বাড়াতে হবে। রোগীর সংখ্যা তো আমরা কমাইতে পারবো না, কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। সেটা কমাইতে, রোগী না কমে বরং আমাদের ফ্যাসিলিটি বাড়াতে হবে। তো বাড়াতে যে সময় লাগে আর কি, আমাদের লোকবল তৈরি করতে হবে, যন্ত্রপাতি কিনতে হবে, হাসপাতাল বানাতে হবে। সরকার প্রোগ্রাম নিয়েছেন, আস্তে আস্তে হবে। কবে হবে এটা বলা মুশকিল, কারণ আমাদের দেশে যেরকম টার্মাইল চলে, একবার একই রকম সব তৈরি করে আসতে, তারপর সব শেষ। প্রত্যেকবারই আমরা খালি ঢেলে সাজাই, ঢালাই হয়, সাজানোটা আর হয় না। স্যার বলছিলেন যে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা উন্নত বিশ্বের সাথে তুলনা আমরা করতে পারি, কিন্তু একটা জায়গায় আমাদের ঘাটতি আছে, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার যে যন্ত্রপাতি, যে ঔষধ, যে ধরনের কার্যক্রম, সেগুলোর একটু কমতি আছে এবং এগুলোকে ক্রমান্বয়ে উন্নততর অবস্থায় নিতে হবে, সংখ্যা বাড়াতে হবে এবং রোগী যাতে
না বাড়ে তার জন্য সচেতনতা তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে যে জিনিসটি স্যার স্মরণ করিয়ে দিয়েছেন যে নতুন করে সবকিছু তৈরি করা না, যা আছে সেটিকে আমাদের উন্নত পর্যায়ে নিতে হবে। স্যারের কাছ থেকে আমরা আশার বাণী শুনলাম, এবং স্যার নিশ্চয়ই আপনি আমাদের বটবৃক্ষের মতো আমাদের সাথে থাকবেন। আপনার যে অভিজ্ঞান আমাদেরকে দিয়েছেন সেটি নিয়ে আমরা সামনে আপনার যে আশা, সেই আশাটাকে যেন পূরণ করতে পারি এবং জাতিকে আমরা ক্যান্সারের হাত থেকে মুক্ত রাখার জন্য, বিশেষ করে যেসব বেদনার্ত ক্যান্সার রোগী আমাদের কাছে আসে তাদের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। আপনি নিশ্চয়ই সেই আশীর্বাদ, সেই দোয়া করবেন এবং আমাদেরকেও সেই দোয়া করবেন, আমরা যেন আপনাদের চলানো পথে এগিয়ে যেতে পারি। অবশ্যই আমার দোয়া তো সবসময় থাকবে, আর সবসময় একটা খেয়াল রাখতে হবে যা কিছু হচ্ছে উপরওয়ালা একজন আছেন, তারই প্ল্যানিং সব চলছে, তাকে আমাদের সব সর্বস্তরে সবসময় মনে রাখতে হবে। স্যার, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ক্যান্সার সম্পর্কিত যে কোনো সমস্যায় বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সবসময় আপনার পাশে আছে। যে কোনো প্রয়োজনে আপনারা বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে এসে যোগাযোগ করবেন। কথা বলছিলাম অধ্যাপক কাজী মুস্তাক হোসেন, প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এবং বিভাগীয় প্রধান যিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগে। তার চাইতে বড় পরিচয়, তিনি একজন লেখক, ক্যান্সার বিশেষজ্ঞ এবং আমাদের গর্বের জায়গা হচ্ছে তিনি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সেক্রেটারি জেনারেল। আজকে বিশ্ব ক্যান্সার দিবসে আপনাকে পেয়ে আমার কয়েকটা প্রশ্ন জেগেছে। আশা করি আপনার কাছ থেকে উত্তরগুলো নিয়ে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কিছু আলোকপাত করতে পারবো। আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এবারকার বিশ্ব ক্যান্সার দিবসের যে প্রতিপাদ্য বিষয়টি, সেটির একটু ছোট্ট ব্যাখ্যা যদি দিতেন তাহলে আমরা একটু কথাটা আগাতে পারতাম। ধন্যবাদ স্যার। আজকের যে প্রতিপাদ্যটি সেটি যে ইউনাইটেড বাই ইউনিক, এবং পরের কথাটা হচ্ছে যে এই কেন্দ্রে থাকবে পেশেন্ট। তো প্রথমে আমার কাছে মনে হলো যে কথাটার মানে বোধহয় এরকম যে আমাদের রুগী, প্রত্যেকটা রুগী কিন্তু আলাদা আলাদা একজন, এবং এখনকার বিজ্ঞানের যুগে আমরা দেখছি যে একই ক্যান্সার দুজন মানুষের দুইটা কারণে হতে পারে এবং তাদের দুইজনের ট্রিটমেন্ট কিন্তু দুরকম হয়ে যাবে। এটা যদি আমরা ক্যান্সারের জেনেটিক্স নিয়ে একটু গভীরে যাই তাহলে দেখব যে আলটিমেটলি আমাদের একটা প্রিসিশন মেডিসিনের যুগে আমরা চলে আসতেছি, এবং সেটি আমাদের দেশেও এখন শুরু হয়ে গেছে। আমরা মলিকুলার টেস্টগুলো করে আমরা দেখছি একই ফুসফুসের ক্যান্সার কিন্তু দুজনের দুই রকমের ওষুধ লাগবে। তো এই যে দুইটা ইউনিক বিষয়, দুটা ইন্ডিভিজুয়াল, দুই রকমের মানে টোটালি আলাদা, পৃথক, কিন্তু দুজনেই ক্যান্সারের পেশেন্ট। আমরা ক্যান্সারের চিকিৎসা করছি, আমরা সোসাইটি বা সমাজ এবং বিভিন্ন সংগঠন, রাষ্ট্র, বিভিন্ন প্রতিষ্ঠানে এই পেশেন্টদেরকে নিয়েই কিন্তু আমাদের চিন্তা ভাবনা। এই যে বিজ্ঞানের যে অগ্রগতি, সেটাও এই পেশেন্ট কেন্দ্রিক, যে যার কারণে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া, আরও স্পেসিফিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এই যে ঐক্যটা, আমি প্রথমত এবং প্রধানত এটাই বলতে চাই, বা আমি প্রথমত এটাই ভেবেছি। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আধুনিক ব্যবস্থাপনায়, ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় প্রিসিশন মেডিসিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হয়তো একটা বিশদ ব্যাখ্যার ব্যাপার আছে, আমরা সেদিকে যদি না যাই, আমরা যদি এভাবে চিন্তা করি আমাদের রোগীদের যে আর্থসামাজিক অবস্থা আছে, আমরা কি আমাদের ক্যান্সার চিকিৎসায় এই বিষয়টি কি বিবেচনায় নেব যে আমাদের রোগীদের সামর্থ্য কতটুকু আছে, তাদের চাহিদা কতটুকু আছে, তারা কি পরিমাণ চিকিৎসা আমরা ব্যবস্থা দিতে পারি, রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করতে পারে, সে ব্যাপারে যদি আপনি একটু হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন যে আমাদের আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের মতো আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন দেশের বাস্তবতার নিরিখে রোগীদের যে বাস্তব তাদের যে অবস্থান, তারা যে সোসাইটিতে বাস করে, আমাদের দেশের কথা যদি আমরা দেখি যে আমাদের রোগীরা কিন্তু আর্থসামাজিকভাবে খুবই নাজুক অবস্থায় থাকেন। তারা নিগৃহীত এবং সমাজে, পরিবারেও তারা খুব যে যত্ন পান তা না। এইখানে তাদের চিকিৎসার খরচ কে বেয়ার করবে, এটা নিয়েও তাদের একটা আমাদের দেশের পারিবারিক এবং সামাজিক সমস্যা রয়ে গেছে।
তো তারপরে বিভিন্ন রকমের ওষুধের কথা আমরা যেটা বলছি, সেটাও যে সবার পক্ষে অ্যাফোর্ডেবল বা সবাই নিতে পারবেন তাও না। তো এই জায়গাগুলোকে আমাদের কিন্তু আসলে অ্যাড্রেস করতে হবে এবং রোগী বান্ধব যে চিকিৎসার পরিবেশ সেটি গড়ে তুলতে হবে। আপনি বলছিলেন রোগী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এই রোগী বান্ধব পরিবেশ বলতে আমরা তার আর্থিক অবস্থার কথা বলছি, তার যে মানসিক অবস্থা আছে সে জায়গায়, অর্থাৎ একজন চিকিৎসা সেবী হিসেবে তার সাথে থাকা, টেবিলের এপারে না থেকে তার পাশে থাকাটা যে কত জরুরি, আপনার কথায় আমি সেটি বুঝতে পারলাম। এক্ষেত্রে আমি যদি আপনাকে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি, আপনি যেহেতু বাংলাদেশ ক্যান্সার সোসাইটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কি ভূমিকা পালন করতে পারে? যে রোগী হতদরিদ্র, তাকেও তো আমাদের ট্রিটমেন্টের জালের মধ্যে আনতে হবে, তাকেও আমাদের হতাশার থেকে আশার দিকে আনতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কি ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন? ধন্যবাদ স্যার। আমরা জানি যে আসলে ক্যান্সারের তো চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী, চিকিৎসার পূর্ববর্তী অনেকগুলো ধাপ রয়ে গেছে। যে সচেতনতামূলক যে বিষয়টা, আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমরা যেটি আমাদের সোসাইটির অন্যতম একটা উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা, তাহলে কিন্তু আমরা খুব সহজেই মানুষ যেন এই ক্যান্সার তৈরি করে এমন ক্ষতিকারক জিনিস থেকে বিরত থাকবে। তাহলে কিন্তু অনেকগুলো ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি সচেতন করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন রয়ে গেছে, অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমরা জানি যে জরায়ু ক্যান্সারটা একটা ভাইরাস দিয়ে হয়, তার একটা যদি ভ্যাকসিন আমরা মানুষকে নিতে পারি, নেওয়াতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু পশ্চিমের দেশগুলোর মতো আমাদের দেশ থেকে জরায়ু ক্যান্সার নির্মূল করা সম্ভব। তেমনিভাবে লিভার ক্যান্সারের জন্য ভাইরাস দায়ী, এটির জন্য ভ্যাকসিন রয়ে গেছে। তো এগুলো যদি আমরা মানুষ নিতে পারে বা আমাদের কথায় উদ্বুদ্ধ হয়, তাহলে কিন্তু মানুষ 1/3 ক্যান্সারকেই কিন্তু এইভাবে শুরুতেই নির্মূল করা বা প্রিভেন্ট করা যেতে পারে। ধন্যবাদ। আরেকটু বলি স্যার আমি, যে আরেকটু যদি সচেতন হয়, তাহলে কিন্তু মানুষ স্ক্রিনিং করাবে। রাইট। তাহলে হবে কি, যে তাহলে কিন্তু মানুষ একদম শুরুতেই, সূচনাতে বা আর্লিয়েস্ট স্টেজে রোগটা ধরা পড়বে। এবং আমরা জানি যে শুরুতেই যদি ধরা পড়ে, তাহলে তার চিকিৎসা, সব রকমের চিকিৎসা নেওয়া সম্ভব। সার্জারি বলি, রেডিওথেরাপি বলি, কেমোথেরাপি বলি, হরমোন থেরাপি বলি, ইমিউন থেরাপি বলি, যা যা টার্গেটেড থেরাপি, সব রকমের চিকিৎসার সম্পূর্ণ সুফল কিন্তু মানুষ নিতে পারবে। যদি স্টেজ 4-এ আসে, যেটা আমাদের দেশে হয়, তখন কিন্তু আমরা সব চিকিৎসা আমরা দিতেও পারি না, রোগী নিতে চাইলেও তাকে দেওয়া সম্ভব হয় না। এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করছে সচেতনতার উপরে। প্রফেসর কাজী মোশতাক হোসেন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন, যে আমরা যদি আমাদের রোগীদের প্রথমত যদি তাদেরকে স্ক্রিনিং করি, তাহলে আমরা আর্লি অর্থাৎ দ্রুত তাদেরকে শনাক্ত করতে পারবো, এবং আর্লি স্টেজে তাদেরকে যদি আমরা ধরতে পারি, তাহলে সেই রোগীদের চিকিৎসা কিন্তু একেবারেই নিরাময় করা, অর্থাৎ 1/3 রোগীকে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি। এটি অত্যন্ত আশার কথা, এবং ক্যান্সার সোসাইটি এই কাজটি করে যাচ্ছে। এটি ডেফিনেটলি আমরা মনে করি যে এটি অত্যন্ত পরিধানযোগ্য একটি বিষয়। সেই সাথে আমরা কি এইরকম একটা প্রস্তাব রাখতে পারি কিনা আপনার মাধ্যমে, যে আমাদের সরকার চেষ্টা করছেন যে দরিদ্র রোগীদের সহায়তা করার জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে এককালীন 50,000 টাকা বরাদ্দ দিয়ে থাকেন, এবং এটি কিন্তু আজ থেকে প্রায় 1 যুগ আগের একটি অঙ্ক। এখন তো মানি ইনফ্লেশন থেকে শুরু করে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। সেদিক থেকে আমরা কি প্রস্তাব রাখতে পারি এটিকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা যায় কিনা, বা কোনো স্বাস্থ্য বীমা আমাদের ক্যান্সার রোগীদের জন্য করা যায় কিনা? বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কি এ ব্যাপারে কোনো ভূমিকা পালন করতে পারে? নিশ্চয়ই স্যার, অনেক ভালো একটা প্রস্তাব, যে আসলেই এই বরাদ্দটা আরো বাড়ানো উচিত, যে 50,000-এর জায়গায় 1 লক্ষ টাকা, এবং এটার পরিমাণ যাতে আরো বেশি সংখ্যক রোগী এটা নিতে পারে। এখানে এইটা পেতে যেন রোগীদের কোনো অসুবিধা না হয়। এখানে একটা ফর্ম পাওয়া যায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, যেটা সমাজসেবা অফিস থেকে পাওয়া যায় উপজেলা লেভেলে। এটাও কিন্তু স্যার অনেক রোগী জানে না। তাদের এটা যদি, এটাও একটা প্রচারণার বিষয় বা সচেতনতার বিষয়, যে মানুষ যদি জানে, তাহলে কিন্তু এটাও নিতে পারে, এবং নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে
এবং সমাজ সেবা অধিদপ্তর কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রোগীদের যে পুনর্বাসনের একটা ব্যাপার থাকে স্যার, যে একটা মানুষ চিকিৎসা নিল, তার তো হয়তো জমি জমা বা সহায় সম্পত্তির ক্ষয় হলো, তাকে যদি একটা পুনর্বাসনের জায়গা দেওয়া যায়, তাকে যদি একটা ক্ষুদ্র ঋণ দেওয়া যায়, যে অল্প পরিমাণে হলেও সে যদি একটা দোকান স্টার্ট করতে পারে, সে যদি একটা ছোট ব্যবসাও করতে পারে, একটা ভ্যান চালাতে পারে, সেটিও যদি আমরা কিনে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় সেটাও তো একটা বিরাট কাজ হয়। যে একটা পুনর্বাসন তো দরকার, একজন রোগী সে তো চিকিৎসা করে আমরা জানি যে অত্যন্ত ব্যয়বহুল, এবং সেটি করতে যে অনেক পরিবারই নিঃস্ব হয়ে যায়। তো সেখানে সেদিকেও তো আমাদের আসলে নজর দেওয়া উচিত। চমৎকার করে বলেছেন। আমি বিশ্বাস করি যে আপনার মাধ্যমে, আপনার নেতৃত্বে যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কাজ করে যাচ্ছে, এই কাজটি আরো অত্যন্ত ডাইভার্সিফাইড হবে, আরো বহুমুখী কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশে ক্যান্সার যাতে না হয় সেদিকে যেমন নজর দিবে, একইভাবে যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবে। এবং সবশেষে যে কথাটি প্রফেসর কাজী মোশতাক হোসেন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, তিনি যে কথাটি বলেছেন যে বেঁচে থাকা, বেঁচে যাওয়া যে রোগী, তাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে ভূমিকা রাখা। সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার।